তিব্বতী ভাষায় লিংটি শব্দের অর্থ অ্যান ইনস্ট্রুমেন্ট দ্যাট কাটস রক্স বা প্রস্তরখণ্ড কাটার যন্ত্র। ক্ষুরধার যে যন্ত্র কঠিনতম প্রস্তরখণ্ডকে টুকরো টুকরো করে। স্থানীয়রা এই নামটি বেছে নিয়েছিল একটি নদীর জন্য, যার জন্ম পারেচু জলবিভাজিকার দক্ষিণ পূর্ব গাত্রে। জন্মের পর এই নালা কয়েক শত কিলোমিটার যাত্রাপথে অতিক্রম করে তপ্ত স্পিতির বন্ধা ভূখণ্ড। তখন সে প্রকাম্বিয়ান মহাযুগের চিহ্ন বহনকারী গিরিশিরার বুক চিরে নিজের পথ বানিয়ে নিয়েছে। চলে গেছে সহস্র ফুট গভীরতার গর্জে, যেন লুকিয়ে রেখেছে অতি সন্তর্পণে নিজের বুকের অমৃত বাড়ি, পাছে লাদাখ তিব্বতের শুষ্ক আবহাওয়া তাকে ছুঁতে না পারে। গভীর গিরিখাত আর ভঙ্গুর রকলেট স্থানীয়দের ওই নালার কাছে পৌঁছাতে দেয়নি। তাই তো তারা ওই দুর্গম নালার নাম দিয়েছে লিংটি, যার উৎসমুখের 5890 মিটার উচ্চতার ইয়াঞ্জি দিওয়ান গিরিবর্ত এবার আমাদের লক্ষ্য। দক্ষিণ 24 পরগনার আমতলা অন্বেষণের 4 সদস্য তপন পণ্ডিত, উষা পণ্ডিত, তিলক পাল আর রঞ্জিত মাল 30 জুন 2012 সন্ধ্যায় চেপে বসে কালকা মেলে। উদ্দেশ্য চণ্ডীগড় হয়ে মানালি। দোসরা জুলাই মানালি পৌঁছেই ইকুইপমেন্ট, পোর্টার আর কাজার গাড়ি ঠিক করা হয়। 3রা জুলাই রাত 2:30টে নীলকমল হোটেলের সামনে থেকে 2টো সুমোয় যাত্রা শুরু। পাথর কাদা আর ধসে আটকেছে গাড়ি, আর যাবে না। ভোরের আলোয় পাথর কাদার পথে আবার গাড়ি চলতে শুরু করলো। পথের ধারে শীতের বরফ জানান দিচ্ছে রোটাং এসে গেছে। একসময় নেমে পড়ি গ্রামফুতে, সারি সারি ট্রাক আর সুমো দাঁড়িয়ে। প্রাতক্রিয়া আর ভোরের চা পান, নতুন দিনের শুভেচ্ছা নিয়ে আবার এগিয়ে চলা কাজায়। ছক্রুতে আবার এক প্রস্থ চা পান। আজকে ছক্রু বেশ জমজমাট। গাড়ি চলে হরিণ শিশুর মতো লাফিয়ে লাফিয়ে। 10টায় পৌঁছাই বাতালে। খিদে নেই, তবুও লাঞ্চ সেরে নিতে হবে। অস্থায়ী হোটেলের সঙ্গে তৈরি হয়েছে সরকারি আবাস। আঁকাবাঁকা পথে উঠে এলাম স্পিতির প্রবেশদ্বার 15,000 ফুট উচ্চতার কঞ্জুমলাতে। ঘণ্টার ধ্বনিতে আগামী পথের শুভেচ্ছা কামনা। আবার নেমে চলা লোসার কিয়াটো হয়ে কাজায়। দূরে দেখা যাচ্ছে কি গুম্ফা। দুপুর 1টায় প্রবেশ করলাম কাজায়। সকাল 9টায় 2টো গাড়িতে 17 জন লোক আর মালপত্র নিয়ে যাত্রা শুরু করি লালুনের উদ্দেশ্যে। লারা লিডাং হয়ে পৌঁছে যাই লিংটি জলবিদ্যুৎ প্রকল্পে। ওই প্রকল্পের পরেই বামে পাবো লালুন লিংক রোড। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অর্থে তৈরি হচ্ছে লালুন পর্যন্ত 14 কিলোমিটার পথ। ডান দিকের পথ উঠে গেছে অতীত স্মৃতি বিজড়িত ডাঙ্কারে। সারি সারি খাড়াভাবে দাঁড়িয়ে থাকা ক্ষীণকায় ঝুড়ো মাটির স্তম্ভ, মাথায় 17শো শতাব্দীর পুরনো দুর্গ। স্থানীয় ভাষায় ডাঙ্কার শব্দের অর্থ প্রজ্বলিত অগ্নির সাহায্যে বিপদ সংকেত। অতীতে
লাদাখ, চীন বা বুশাহর রাজাদের লুণ্ঠনের হাত থেকে বাঁচানোর জন্য এই গুম্ফার বিপদ সংকেত ছড়িয়ে পড়ত স্পিতির দিকে দিকে। হাল, সুমলিং, কাজা, পিন, টাবো থেকে অধিবাসীরা পালিয়ে আসত এই গুম্ফায়। আমরা কিন্তু যাব বামে। অনেক নিচে দেখা যাচ্ছে ডেমুল। পথের পাশে তন্নি লালুন রমণী, শুভেচ্ছা বিনিময়। আবার এগিয়ে চলা। চোখের সামনে ভেসে উঠল এক ফালি সবুজ চাদর, উপর থেকে নেমে এসেছে, যার গা থেকে ঝুলছে দেশলাই ফুলের মতো ঘরগুলো। উত্তর পূর্বে দেখা যাচ্ছে মনাস্ট্রি। সমস্ত স্পিতি 12টি পঞ্চায়েত নিয়ে গঠিত। আমরা পৌঁছে গেছি লালুন গ্রামে। ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম বিদ্যালয়ের খোঁজে। ছিমছাম সুন্দর পরিবেশে হাই স্কুল, পাথর সিমেন্টের অত্যাধুনিক গৃহ। সামনের বোর্ডে দেওয়া আছে রাজকীয় উচ্চ পাঠশালা লালুন, স্পিতি, এইচপি। সামনের উন্মুক্ত স্থানে ব্ল্যাকবোর্ডে ক্লাস নিচ্ছেন তরুণ শিক্ষক সতীশ রানা, তবে পড়ুয়া সংখ্যা খুব কম। এর মধ্যে পৌঁছে গেছেন লালুন গ্রামের প্রধান সোমাম। আমাদের 17 জনের থাকার ব্যবস্থা হবে ওনার বাড়িতে। এর মাঝে অনেকেই হাঁটা দিয়েছেন প্রধানের বাড়ির উদ্দেশ্যে। সাজানো গোছানো গ্রামের মধ্যে দিয়ে সুন্দর পথ, সঙ্গে কংক্রিটের জলনালা। খাওয়ার সময় আমাদের যে ঘরে নিয়ে যাওয়া হলো সেটিতে শীতকালীন আবাসস্থল। মেঝেতে গালিচা পাতা, একধারে লোহা নির্মিত বিশেষ কাঠের চুলা। সরকারি অর্থে সৌরবিদ্যুতে আলো, টিভির সঙ্গে মোবাইলও চার্জ দেওয়া যায়। ঘরের ছাদে ডিশ অ্যান্টেনা, আধুনিক সভ্যতার হাতছানি। এত সত্ত্বেও কাজা থেকে ঢিলছোড়া দূরত্বে এই গ্রামটিতে প্রধান নির্বাচন করে মান্ধাত্তা আমলের পর্চি পদ্ধতিতে। লটারির মাধ্যমে লামা মহাশয় ঠিক করেন প্রধান। পরের দিন 5ই জুলাই লালুন গ্রাম থেকে সঙ্গে যাবে প্রধানের ঠিক করা 6টি খোতে ও 3 জন খোতেওয়ালা। স্থানীয়দের বিদায় জানিয়ে হাঁটা শুরু করলাম। তীব্র চড়াই বেয়ে উঠে চলা। পথ উঠেছে গ্রামের বুক চিরে। সিমেন্টের জলনালায় খানিক বিশ্রাম। রালাম ফানবে শস্যক্ষেত্র ছেড়ে উঠে চলা। সবুজ মকমলের শস্যক্ষেত্রে জল আসছে অনেক উপরের টুটি নালা থেকে। খোতের পিঠে ভালো করে মাল বেঁধে দিয়ে উঠে চলা জলনালার ধার ধরে। বিপজ্জনক খাড়া দেওয়ালের গা দিয়ে জলনালা, তার উপর দিয়ে পথ। তীব্র ধস, পথে শুকিয়ে যাওয়া টুটি নালা পার হয়ে উঠে এলাম অপর তীরে। পথ যেন আর শেষ হয় না। উত্তর পশ্চিমে একের পর এক গিরিশিরা টপকে পৌঁছে যায় টুটি টপে। ঘড়িতে 3টে। এবার নামার পালা। তীব্র উত্তরাই পথ, নামতে হবে জিঙ্গু নালায়। দেখা যাচ্ছে আমাদের তাঁবু। 6 জুলাই সকাল 8টায় তিলক অসুস্থ রণকে নিয়ে নিচে নেমে যাবে। ওরা সামনে টুটিটপ টপকে পৌঁছাবে লালুন গ্রামে। 8:30টায় আমি আর উষা সঙ্গের সাথীদের নিয়ে শুরু করলাম দ্বিতীয় দিনের পথযাত্রা। তীব্র উত্তরাই পথে নেমে চলা। কাটা ঝোপ, ধস আর বোল্ডার আমাদের পৌঁছে দেয় জিঙ্গু গর্জে। সামনে লিংটি। মাত্র 3 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় লালুন। এগিয়ে চলেছি উত্তরে। রং বেরঙের ফুল আর সবুজ ঘাস মন ভরিয়ে দেবে। অল্প কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করলাম রঙিন ঝোপে। পাশাপাশি 2টো বাড়ি, আদর্শ স্পিতিয়ান বাড়ি। করিডোরের দুপাশে 3-4টে ঘর। প্রধান গেটের সামনে মজুত করা আছে শীতের জ্বালানি। জনমানব শূন্য বাড়ি দুটির একটির দখল নিয়ে নিয়েছে সঙ্গের সাথীরা। চলেছে চা আর খিচুড়ির আয়োজন। লাঞ্চের পর পপলারের ছাওয়ায় খানিক বিশ্রাম। সঙ্গের খতেওয়ালা দেখিয়ে দিল আগামীকালের পথ। ডান দিকের খাড়া দেওয়াল বেয়ে উঠে যেতে হবে। সারাদিনের পথ, তাই তৈরি হচ্ছে কালকের প্রাতরাশ
আর লাঞ্চ। 7ই জুলাই ভোর 4টেই পোটারদের চেঁচামেচি। ঘুম তখনও ভালো করে ছাড়েনি। মালপত্র বেঁধে হাঁটা শুরু। ফুলের জঙ্গলে তখনও আধার। আমরা চলেছি ডান দিকের গিরিশিরা ধরে। মাথার উপর দেবাদিদেবের মন্দির। মাথা নত করে আবার হাঁটতে শুরু করলাম। নিচে দেখা যাচ্ছে পটে আঁকা কিবড়ে। শুধু চলা আর চলা, কোনো দিকে না তাকিয়ে শুধু উঠে যাওয়া। দুপুর 1টা, উঠতে হবে 5180 মিটার উচ্চতার সিসবাং টপে। হঠাৎ সামনে গিরিশিরার মাথা ভেসে উঠল 2-3টে কেওয়ার্ন। মন লাফিয়ে উঠল, পেয়ে গেছি টপ, আর উঠতে হবে না। পাশের দক্ষিণ দিক থেকে উঠে নেমে যাব উত্তরে। সিসবাং টপে খানিক বিশ্রাম, আবার উত্তরের গা ধরে নেমে চলা। পৌঁছতে হবে অনেক নিচে সিসবাং নালায়। অবশেষে দিনের শেষে পরিশ্রান্ত দেহ নিয়ে পৌঁছে গেলাম সিসবাং নালায়। দুপাশের গর্জ বিপজ্জনক, পাথর গড়াবার সম্ভাবনা। উপায় নেই, জলনালার ডান দিকে পড়েছে তাঁবু। 8ই জুলাই সকাল 6:30টায় নালার জলে পা ভিজিয়ে যাত্রা শুরু। ডান দেওয়ালে ট্রাভার্স করে উঠে চলা উত্তরে। পেয়ে গেলাম ঝোপের প্রান্তর সাঙ্গেসাং। আবার পূর্বমুখী পথে নেমে এলাম শুকনো নালায়। এঁটেল মাটির ফুটিক ফাটা প্রান্তর পার হয়ে পৌঁছে গেলাম সেবু। হঠাৎ সামনে একদল জঙ্গলি ছাগল আমাদের দেখে থমকে গেছে। আবার নেমে চলল সেরু নালায়। আমরাও ওদের পথ ধরলাম। সেরুগর্জে একদল ইয়াকের মাঝে সঙ্গের সাথীরা, ওদের ভ্যাকসিন দিচ্ছে। উঠে চললাম ডান দেওয়াল ধরে। আমাদের দলের সদস্য সংখ্যা এখন বেড়ে গেছে। যুক্ত হয়েছে 4 জন সুসজ্জিত ইয়াক। ওরা নাকি সামনের বিপজ্জনক লিংটি নালায় সাহায্য করবে। থেমে গেলাম শেরু ক্যাম্পে। ইয়াকের গোবরের আগুনে ক্যাম্পফায়ার আর খতেদের ধুলিকেলির মধ্যে নেমে আসে সন্ধ্যা। 9 জুলাই উত্তরাই পথে আমাদের নামতে হবে লিংটি নালায়। তারপর নালা পার হওয়া। মানুষ, খতে আর ইয়াকের দল একসঙ্গে নেমে চলেছি সবুজ প্রান্তরে। অল্প নিচে চোখে পড়ল রূপলি ফিতের লিংটিকে। লিংটি নালায় তখন ফিক্সড রোপে পার হচ্ছে 2টি ইয়াক আর সঙ্গে 2 জন পোর্টার। তীব্র উত্তরাই ভেঙে আমরা পৌঁছে গেছি। মাল আর মেম্বার পার হওয়ার জন্য খাটানো হয়েছে রোপ। দুপাশের গাছে টান দেওয়া হয়েছে। সবশেষে দড়ি বেঁধে খতে আর ইয়াকের দল। কেটে গেছে 1.5 ঘন্টা। লিংটি ক্রস করে ফেকু ক্যাম্পিং গ্রাউন্ডে মুড়ির লাঞ্চ। উইলো গাছ আর ঘাসের জঙ্গল। সামনের দেওয়াল ধরে 1 ঘন্টায় উঠে এলাম উইলসিপ্পা। ধূসর বন্ধভূমির বুকের পাথর সাজিয়ে 2টি আশ্রয়স্থল। আবার ডান দিকে ট্রাভার্স করা। একসময় পৌঁছে গেলাম লক্ষ্মীথাং নালায়। সবুজের মাঝে হেঁটে চলা। হঠাৎ পাশে ঝোপের মাঝে দেখা গেল সদ্য হত্যা করা পাহাড়ি ছাগল। মনে হয় পাহাড়ি চিতার ভুড়ি ভোজে বাদ সাধলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই ডান দিকের গিরিশিরায় দেখা পেলাম একদল বন্য ছাগল। সবুজের চিহ্ন, বন্য প্রাণী আর আঁকাবাঁকা নালা আমাদের নিয়ে চলল চকসাচং গিরিশিরায়। মেঘমুক্ত নীল আকাশ আর গিরিশিরা আমাদের পৌঁছে দেয় কুড়িলার মাথায়। নিচে দেখা যাচ্ছে শক্তিজুং নালা। উদ্রাই পথে নেমে চলা। আগামীকাল আমরা সামনের গিরিশিরা ধরে উঠে যাব। নদীর অপর পারে পড়েছে আজকের শিবির। 10ই জুলাই সকাল 6টায় ইয়াকের গোবরের আগুনে তৈরি হচ্ছে রুটি। সকাল 8:30টায় যাত্রা শুরু। উঠে চলা ডান দিকে।
দেখা যাচ্ছে ডান দিকে পাথুরে গিরিশিরা, ক্রমশ উত্তরে এগিয়ে মিশেছে গিরিশিখরে। পথ চলেছে ঝোপ আর ঘাসের প্রান্তরে। কাদামাটির ফুটিক ফাটা প্রান্তরে দেখা মিলবে দৃষ্টিনন্দন ফুল আর মশ। দুপুর 1টায় পৌঁছে যায় চকসাচাং গিরিবর্তে। পাসের উপরে বরফের ছিটে ফোটাও নাই, তবে নামার পথে অল্প আইস প্যাচ দেখা যাচ্ছে। নিচের মোরাম প্রান্তরে পড়েছে রঙিন তাঁবু। সামনে দেখা যাচ্ছে চকসাচাং অঞ্চলের গিয়াঘর, পার্ককুলা শিবির। এখানেই বেস ক্যাম্প করে ওই শিখরগুলির আরোহণ হয়। তবে অভিযাত্রীরা কোনো মতেই বামের অংশে কোনোদিন যায়নি। সঙ্গের ক্ষতিওয়ালারা টাকা পয়সা নিয়ে এখান থেকেই ফিরে গেছে, কারণ তারা এ পথে কোনোদিনই যায়নি। ফলে বামের আপার লিংটি উপত্যকা সম্পূর্ণ কুমারী। পরের দিন 11ই জুলাই সকাল 6:30টায় যাত্রা শুরু। সামনের গিরিশিরার ডান দিক ধরে উঠছে গালজিন, আর আমরা যাব বাম দিকে। বোর্ডার জোন আর আইস প্যাচ উঠে চলা গিরিশিরার মাথায়। গত শীতের বরফ এখনো জমে আছে, তবে দূরে ডান দিকে তুষার মুক্ত। আমাদের ওই দিকেই যেতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যেই বোল্ডার জোন দিয়ে নামতে শুরু করলাম। দেখা পেলাম সরু জলনালার। ওই নালা ধরেই বিপজ্জনক পথে নেমে পড়া লিংটির তীরে। 12ই জুলাই শিবির থেকে সামনের পথ পর্যবেক্ষণ। দেখা যাচ্ছে সামনের একটি গর্জ, তার পিছনে আরও একটি। ম্যাপ অনুসারে পিছনের গর্জে আছে চকসাচাং লুংমা, আর সামনের গর্জে আছে লিংটি নালা, যে পথে আমরা এগিয়ে যাব। আমরা চলেছি পশ্চিম উত্তরমুখী লিংটি নালার প্রকৃত ডান তীর ধরে। ঘাসপূর্ণ গিরিশিরা। অল্প কিছুক্ষণের মধ্যেই নেমে আসি লিংটির তীরে। প্যান্ট গুটিয়ে নালা অতিক্রম। আবার চলা উত্তরমুখী। দুপুর 2:30টায় থেমে যায়। স্থাপিত হয় আজকের শিবির। আজ লিংটি নালার পশ্চিম উত্তরমুখী যে অংশ ধরে এগিয়ে এলাম, সেই পশ্চিম উত্তরমুখী লিংটি নালায় আমরা যে অভিযানে চলেছি, সেটা অবশ্যই স্পিতির পর্বতারোহণের ইতিহাসে একটা স্থান করে নেবে। কারণ স্পিতির প্রাকৃতিক ও ভূতাত্ত্বিক সম্পদের আকর্ষণে অতীতে ভিড় জমিয়েছেন নামকরা পশ্চিমী অভিযাত্রী, যেমন আলেকজান্ডার জেরার্ড, ডক্টর জে.ডি. জেরার্ড, এইচ. পেইডার, এল. স্কিমেডেরার, জে.ও.এম. রবার্ট, জে.ডি.ভি. গ্রেফ, কে.ই. স্নেলসন, পি.এইচ. হোমস এবং ট্রেভার ব্রাহাম। কিন্তু তারা কেউই লিংটি নালার এই অংশে আসেননি। সেই অর্থে আমাদের অভিযান অবশ্যই গুরুত্বপূর্ণ। 13ই জুলাই মেঘলা আবহাওয়ার মধ্যেই সকাল 6টায় হাঁটা শুরু করলাম। কুলুকুলু শব্দেই লিংটি চলেছে বামে। কিছুক্ষণের মধ্যেই বামের নালার সামনাসামনি এসে পৌঁছালাম। ম্যাপ অনুসারে এই গলির মাথায় আছে 5897 মিটারের শিখর। অপেক্ষাকৃত সহজ লিংটি গর্জ ধরে এগিয়ে চলা। ঘাসের প্রান্তরের ডান দিকের একটি নালাকে লিংটিতে মিশে যেতে দেখলাম। কন্টুর আর গুগল মিলিয়ে পথ চলা। সামনে দেখা যাচ্ছে পারেচু জলবিভাজিকা। বামে আবার একটি গর্জ, তবে এটি যে সে গর্জ নয়। গর্জের ল্যাব্রাং নালার মাথায় আছে বিখ্যাত শিলা শিখর। যারা সঠিক উচ্চতা নির্ণয়ের জন্য ছুটে এসেছিলেন, রবার্ট, গ্রেফ, স্নেলসন, হোম, বারহামরা, তারা অবশ্যই এসেছিলেন গিরিশিরার অপর দিকে, আমাদের এই অঞ্চলে নয়। একমাত্র হরিশ কাপাডিয়া 1987-তে এই অঞ্চলে প্রথম এসেছিলেন। সেবার তিনি শিলা লাখন অভিযানের সঙ্গে গিয়েছিলেন লিংটি হিমবাহের শেষ মাথায়। পরের দিন 14ই জুলাই পৌঁছে যায় লাখন নালার সঙ্গমে, যার মাথায় আছে লাখন শিখর। সামনে দেখতে পাচ্ছি লিংটি হিমবাহকে। বিশ্ব উষ্ণায়নে সারা দেহ ক্ষতবিক্ষত। বামের অংশে তুষার থাকলেও ডান দিক প্রায় তুষার মুক্ত। মাথার শেষ অংশ ধরে রেখেছে সামান্য তুষার, যার মাঝে লুকিয়ে আছে আমাদের অভীষ্ট লক্ষ্য ইয়ানজি দেওয়ান গিরিবর্ত। জনশ্রুতি বলে একসময় দলে দলে উঠে আসত লাদাকি সওদাগারদের সঙ্গে রূপসুর অধিবাসীরা। তারা সংক্ষিপ্ত পথে পৌঁছাত স্পিতির পূর্বে টাবোতে। ওই গিরিবর্ত তলিয়ে গেছে স্মৃতির অতলে। তাকে ইতিহাসের পাতায় ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন মিস্টার কাপাডিয়া। তিনি গিরিবর্তে পৌঁছেছিলেন, কিন্তু রূপসো না গিয়ে ফেরত গিয়েছিলেন লিংটি পথে। অতএব এই পথে আমরা রূপসো পৌঁছাতে পারলে শতাব্দীর জনশ্রুতি হবে বাস্তবায়িত।
আমাদের এই অভিযান স্থান পাবে ইতিহাসে। দেবাদিদেবের কাছে আগামী পথের শুভকামনায় শুরু করি আরাধনা। 15 জুলাই সকালে সবাই প্রস্তুত। আবেগ উত্তেজনা নিয়ে পাথুরে ঢাল বেয়ে উঠে চলা। ক্রমশ বামের গিরিশিরার নিচে চলে যাচ্ছি। এক সময় আইস প্যাচের মধ্যে এসে পড়লাম। ডান দিকে পড়ে আছে ভাঙাচোরা হিমবাহ। পিছন ফিরে দেখা নিংটি হিমবাহ আর ডান দিকের লাখন শিলা অঞ্চল। শুরু হয়ে গেছে তুষার আরোহণ। সাথীরা এগিয়ে চলেছে, আমাদেরও যেতে হবে। একসময় উঠতে শুরু করলাম বামের অ্যাভালাঞ্চপূর্ণ দেওয়াল। একটার পর একটা তুষার হ্যাম পার হচ্ছি, আর পিছন ফিরে দেখছি লাখনধুন অঞ্চলকে যেন হাতছানি দিয়ে ডাকছে। কখন যে তুষার প্রান্ত শেষ হয়ে পাথুরে অংশ আরম্ভ হয়েছে বুঝতেই পারিনি। লাকপা ব্যানার ও জাতীয় পতাকা নিয়ে ছোটাছুটি করছে। বুঝতে পারলাম বিগত 1 বছর যার চিন্তা করছিলাম পৌঁছে গেছি সেই গিরিবর্তে। বিষণ্ণ মনে নিয়ম মেনে পাস পূজা, ক্লাব ব্যানার, জাতীয় পতাকা নিয়ে ছবি তোলা আর ডকুমেন্টেশন সেরে নিলাম। উত্তর পূর্বে 6040 মিটার উচ্চতার লামাকেন্ট, পশ্চিমে ধুনলাখন শিলা অঞ্চল, উত্তরে 6166 মিটার উচ্চতার পারিলম্বিক, যার ডান দিকের হিমবাহ ধরে নেমে যাব লুঙ্গার গম্মা নালায়, আর বামের হিমবাহ মৃতপ্রায়। ও পথে আমরা নামবো না, আর দেরি করা যাবে না। শুরু করলাম নামা। নিচের কিছুই দেখা যাচ্ছে না। 200 ফুট নামার পর পুরো দলটাকে গুটিসুটি মেরে বসে থাকতে দেখলাম। তীব্র ঢালযুক্ত ক্রিভার্সপূর্ণ দেওয়াল, অবতরণের জন্য ফিক্সড হলো রোপ। একজন একজন করে নামতে বেশ সময় লেগে গেল। আমরা নেমে চলেছি লাঙ্গার গাম্মা হিমবাহ ধরে, যার ডান দিকের বিভৎস অ্যাভালাঞ্চের পরই চলে গেছে পারিলম্বিকের গিরিশিরায়। 2 ঘন্টা লেগে গেল সমতল প্রান্তরে পৌঁছতে। অসুস্থ সাথীদের নিয়ে থেমে গেলাম তুষারমুক্ত গ্রাবরেখায়। 16 জুলাই ঘুম ভেঙে তাঁবুর বাইরে এলাম। ইয়ানজি দিওয়ান গিরিবর্তের সঙ্গে দেখা পেলাম 4 অসুস্থ সাথীদের। বেশ চনমনে আর ফ্রেশ লাগছে। ওরা ভালো আছে। গতকালের পাস বিজয়ের আনন্দ এখানেই করবে। শুরু হয়ে গেল হই হুল্লোড় আর ছবি তোলা। পাস বিজয়কে সেলিব্রেট করে নামা শুরু করলাম 8:30টায়। মুচমুচ শব্দ তুলে তুষার প্রান্তরে এগিয়ে চলা। আমাদের ডান দিকে দাঁড়িয়ে আছে ইয়ানজি দিওয়ান হিমবাহের তুষার দেওয়াল। প্রথমে উত্তরে এগিয়ে পরে বামে নেমে চলি। একসময় তুষার প্রান্তর নালার জন্ম দিয়েছে। সামনে পথ আটকে দাঁড়িয়ে, প্যান্ট গুটিয়ে নালা পার হওয়া। আপাত সমতল লুঙ্গার গর্জ ধরে এগিয়ে চলা। দুপুর 2টোয় থেমে গেলাম দুদানের কিছু আগে। পরে 17 জুলাই মেঘমুক্ত আকাশ, প্রশস্ত গর্জ ধরে এগিয়ে চলা, কমপক্ষে 1 কিলোমিটার চওড়া। নালার জল জমে গেছে। সকাল 9টায় পৌঁছে গেলাম লুঙ্গার পারেচুর সঙ্গমে, যেখানে অল্প দূরত্বের ব্যবধানে স্পিতির 3টি অঞ্চল থেকে 3টি গিরিপথ এসে মিশেছে, যেগুলো অতীতে রূপসু বা চাংথাং উপত্যকার অধিবাসীরা ব্যবহার করত স্পিতির বিভিন্ন অঞ্চলে পৌঁছানোর জন্য। ডান দিকের পথটি টাকলিং গিরিবর্ত হয়ে পৌঁছায় পশ্চিম স্পিতির কিয়োটো গ্রামে, যে পথে এবার অ্যারেট মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের দেবাশিস বর্ধনরা গিয়েছিলেন। মাঝেরটি প্রচলিত পারাংলার পথ, যে পথে পৌঁছানো যায় মধ্য স্পিতির কিবের। আর বামে লুঙ্গার নালা, যে পথে আমরা এলাম পূর্ব স্পিতির কিন্নর সীমান্তবর্তী টাবোতে পৌঁছানো যায়। বিখ্যাত বার্টে ট্রেড ফেয়ার বা বিনিময় বাণিজ্য মেলা বসত স্পিতির লাদার চায়। দূর দূরান্ত থেকে সওদাগররা ভিড় জমাত। গমগম করত 3টি পথ। অতএব অতীত স্মৃতির রোমন্থনের পথ 3টিকেই রেকি করতে হবে। রূপসুর পথে না গিয়ে উঠে চললাম পারাংলার দিকে। সামনেই পড়ল টকলিং গর্জ। অতীতের ইতিহাসকে বাস্তবায়িত করতে রমেশ ভট্টাচার্যের মতো দেবাশিসরা টকলিংলা হয়ে পৌঁছল স্পিতির কিয়োটো গ্রামে। দিনের শেষে থেমে গেলাম খারসা গম্মার শিবিরে। সামনে পারাংলা আর বামে পাকসেলামু নালা। এবার ফেরা রূপসু। সমস্ত পথটাই পারাংলার প্রচলিত পথ। একদিন পারেচু গর্জে রাত্রিবাস। পরের দিন 20 জুলাই দেখা পেলাম রূপসু উপত্যকার প্রবেশদ্বার নুরবসুন্দ। সুদৃশ্য কেওয়ান স্বাগত জানাচ্ছে রূপসুর চারণ প্রান্তরে। সবুজের মাঝে রঙিন তাঁবু, সঙ্গে ঘোড়ার চারণ আর পায়রার বকবকম।
আরও একটা দিন হেঁটে চলার রূপসুর প্রান্তরে। ভেড়ার প্রজনন খামার, ধূসর সরীসৃপ, বন্য গাধা আর নীল আকাশের বুকে মেঘের খেলা। দুপুরে থেমে যায় কেওয়ার দাম। সমরেরির বুকে ভেসে বেড়াচ্ছে যাযাবর হাঁসের দল। অবশেষে এলো সেই দিন, যেদিন দু চোখ ভরে দেখা সমরেরির বুকে রঙের খেলা। এইভাবেই 22শে জুলাই করজগ্রামে শেষ করি এবারের হাঁটা পথ। তাঁবু, রিসর্ট আর মোটরযানে পরিপূর্ণ অত্যাধুনিক টুরিস্ট পরিষেবার করজগ্রাম। আরও দুদিনে লে, তাংলাংলা, বার্লাচালা হয়ে ফিরি মানালি। ইতিহাসের পাতা থেকে তুলে আনা রূপসুর স্পিতির মধ্যে সংযোগকারী 3টি পথের অন্যতম ইয়ানজি দিওয়ান গিরিবর্ত, যার সংক্ষিপ্ততম এবং সহজতর সুনামটি আজ বাস্তবায়িত হল। সঙ্গে নিষিদ্ধপ্রায় ফসিল মিউজিয়াম বলে খ্যাত আপার লিংটি উপত্যকার বিস্তারিত তথ্য উপস্থাপনার মাধ্যমে বাস্তবায়িত করলাম। শতাব্দীর জনশ্রুতি রূপসু স্পিতি সহজতর সওদাগিরির পথ।